সংবাদ সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। সাইবার আইনে স্পিচ অফেন্সের মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে আইনি প্রক্রিয়ায় দ্রুত মুক্তি দেওয়া হবে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে এখন পর্যন্ত দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে মোট 5,818টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্তমত প্রকাশের মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসাবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মামলা রয়েছে 1,340টি। এর মধ্যে 461টি মামলা তদন্তাধীন এবং 879টি মামলা বিচারাধীন। আগামী 20 অক্টোবরের মধ্যে হাইকোর্টের দুর্নীতিগ্রস্ত একটি দলের প্রতি পক্ষপাত রয়েছে এমন বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন সাধারণ আইনজীবীরা। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে এ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। সমাবেশে আইনজীবীরা জানান, এরই মধ্যে প্রধান বিচারপতির কাছে 28 জন বিচারপতির নামের তালিকা জমা দিয়েছেন তারা। আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া এসব বিচারপতি সিন্ডিকেট করে ঘুষ গ্রহণ, অনিয়ম ও দলীয় বিবেচনায় অনেক মামলার রায় দিয়েছেন বলে অভিযোগ আইনজীবীদের। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিভিন্ন অনিয়মের সহযোগী তারা। এসব বিচারপতি রেখে নতুন বাংলাদেশে বিচার বিভাগ সংস্কার সম্ভব নয় বলেও জানান আইনজীবীরা। 28 জন বিচারপতির নাম জমা দিয়ে এসেছি, যাদের শপথ ভঙ্গের ঘটনা, অবিচারের ঘটনা, দুর্নীতির ঘটনা। আমরা আস্থা রাখতে চাই মাননীয় প্রধান বিচারপতি 20 অক্টোবরের আগেই এটির একটি সুরাহা করবে। ফাইল ইজ রেডি, কথাবার্তা হচ্ছে। 10 জনের ব্যাপারে অলরেডি হয়ে যাবে ইনশাল্লাহ 20 তারিখের আগে। তারপরে আমরা বাকিগুলির জন্য অব্যাহত থাকবে। সরকারি চাকরিতে ঢোকার বয়স 30 বছর থেকে বাড়িয়ে 35 বছর করার দাবিতে রাজধানীতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। বিকাল 3টার দিকে হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীরা অবস্থান নেয়ার চেষ্টা করলে সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সড়কে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে। এর আগে সকাল 10টার পর থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে সমাবেশ করেন 2000-এর বেশি আন্দোলনকারী। চাকরিতে আবেদনের বয়সসীমার বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করেছে সরকার। আগামী 7 কর্মদিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দেবে কমিটি। বিকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানিয়েছেন কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীকে। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। দীর্ঘ 12 বছরেও তদন্ত সম্পন্ন করতে না পারায় সাগর রুনি হত্যা মামলা থেকে র্যাবকে সরিয়ে দিয়েছে হাইকোর্ট। এখন বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করে তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। প্রতিবেদন দিতে হবে আগামী 6 মাসের মধ্যেই। বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে সোমবার এই আদেশ দেয়। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। এরপর গত 12 বছর ধরে আলোচিত এই মামলাটি কেবল তদন্তের পর্যায়েই ঘুরপাক খাচ্ছে। 113 বার সময় বাড়িয়েও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এর মধ্যে 111 বারই সময় নেয় র্যাব। মামলার 2 মাস পর 2012 সালে এক রিটের প্রেক্ষিতে ডিবি থেকে তদন্ত সরিয়ে র্যাবকে দায়িত্ব দেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দ্বৈত বেঞ্চ। তবে র্যাবের সেই সক্ষমতা না থাকলেও তাদেরকে তদন্তভার কেন দেওয়া হয়েছিল সেই প্রশ্ন তোলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হচ্ছে একটি অপারেশনাল ফোর্স। তারা এনফোর্সমেন্টের কাজ করতে পারে, কিন্তু তারা তদন্তের কাজ করার জন্য মোটেই ইকুইপড ছিল না। এবং এই বিষয়টি নিয়ে কখনোই আমাদের আদালতেও এসে বলা হয়নি যে র্যাব এই মামলাটি তদন্ত করতে পারবে না।
সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে র্যাবের কাছ থেকে প্রত্যাহার করে মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করতে বিশেষ টাস্কফোর্স গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট। এই হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত নিয়ে সরকারের সদিচ্ছার বিষয়টিও এখন স্পষ্ট হবে বলে মন্তব্য করেন আদালত। উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো, এটা আমরা খুবই খুশি। কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি, তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে। জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে সাগর রুনি হত্যার এই আলোচিত মামলাটি গুরুত্ব সহকারে পরিচালনার আশ্বাস দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জ ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। মৌলভীবাজার থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। দুপুরে মৌলভীবাজার শহরের একটি বাসায় অভিযান চালানো হয়। র্যাব ৯-এর মুখপাত্র সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, সাবেক এমপি তার স্বামীসহ মৌলভীবাজারে আত্মগোপনে আছেন খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে দুজন গ্রেপ্তার হন। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে র্যাব। যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালত এই আদেশ দেন। দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় গেল বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। কানাডা থেকে ভোরে দেশে ফেরার পর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়। ১৯৮৬ সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং ১৯৮৯ সালে ডাকসু ভিপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে জয়ী হন তিনি। আর ২০১৮ সালের নির্বাচনে তিনি গণফোরামের নেতা হিসাবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন। তবে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হননি। স্বৈরাচারের মূল হোতা বিদেশে বসে এখনও নানা ষড়যন্ত্র করছেন, কিন্তু বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রের নানা পদে বসে আছে, তাদের ষড়যন্ত্রের লক্ষ্য পূরণ হবে না। বিএনপি সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। এই দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশের নাগরিক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন বিষয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, দেশের নানা পর্যায়ে সংস্কার করতে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। তাদের ফেসিবাদের দোসররা এখনো সব জায়গায় প্রতিষ্ঠিত আছে, তারা এখনো বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টির জন্য। কিন্তু গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা, গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তার মুখে সবকিছু ভেসে যাবে। কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগরের ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11:30টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। নঈম উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিজ কক্ষে বসেছিলেন নঈম উদ্দিন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত জানালা দিয়ে তাকে গুলি করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ছুটে এলে তাদেরকেও লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী সেটিকে মর্গে পাঠায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। জেলা প্রশাসক
পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় 17 উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত কমিটি। বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এই তথ্য জানিয়েছেন। এর আগে গত 9 ও 10 সেপ্টেম্বর 2 দফায় দেশের 59 জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। এই পদে নিয়োগ না পেয়ে গত 10 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব KM আলী আজমের কক্ষে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা। তাদের দাবি, আগের সরকারে পদবঞ্চিত ছিলেন তারা, আর অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে, তবে তাদের প্রত্যাশা ছিল জেলা প্রশাসকের পদ। এছাড়া 3 কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সংবাদটি ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত। উনি ইন্টারোগেট করেছেন, 3টা পর্যায়ে উনি সাজেস্ট করেছেন কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। নাম্বার 1, 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8, 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে, লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার। প্রথম, দুবাইয়ে আইকনিক টাওয়ার বুর্জ খলিফা নির্মাণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেলহাসা গ্রুপের নাম উঠেছে বাংলাদেশের ঋণ খেলাপির তালিকায়। অবিশ্বাস্য হলেও অভিযোগ আছে, অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের জালিয়াতির কারণে এটি হয়েছে। ঢাকার মতিঝিলে 41 তলা বিশিষ্ট সিটি সেন্টার নির্মাণের সময় অরিয়ন গ্রুপের সঙ্গে লিড কোম্পানি ছিল বেলহাসা। সে সময় বেলহাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সই জাল করে ব্যাংক ঋণ নেয় অরিয়ন, যার পরিশোধ করা হয়নি। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল, এখানে বহুতলেই সিটি সেন্টার নির্মাণের জন্য 2003 সালে অভিব্যক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে চুক্তি হয় দুবাই বাংলাদেশের যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান বেলহাসা একম জেভি লিমিটেডের। নির্মাতা প্রতিষ্ঠানটিতে বেলহাসা ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার ছিল 60%, আর একম ইঞ্জিনিয়ারিংয়ের 40%। আবার একম ইঞ্জিনিয়ারিংয়ের মালিকানায় ওরিয়নের চেয়ারম্যান ওবায়দুল করিমের সঙ্গে ব্যবসায়ী মজিবুল হকের 40% শেয়ার আছে। তবে পরবর্তীতে বেলহাসা কিংবা মজিবুল হক কাউকে না জানিয়ে ওবায়দুল করিম একাই ওরিয়ন ল্যাবরেটরিজের নামে শেয়ার হস্তান্তর করে নেন জালিয়াতি করে। চুক্তি ও ব্যাংকিং কাগজপত্র ঘেঁটে দেখা যায়, বেলহাসা ও একম জেভি লিমিটেডের নামে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড SIBL থেকে 40 কোটি টাকা ঋণ নিয়ে সিটি সেন্টারের নির্মাণ কাজ শুরু হয়। পরে শেয়ারধারীদের অজ্ঞাতে ওবায়দুল করিম একাই সিটি সেন্টারের 19টি ফ্লোর ও 3টি কার পার্কিং বিক্রি করেন প্রায় 450 কোটি টাকায়, যার বড় একটি অংশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ভবনটি নির্মাণের পর 2017 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে SIBL থেকে দ্বিতীয় দফায় নির্মাতা প্রতিষ্ঠানটির নামে আবারও 50 কোটি টাকা ঋণ নেওয়া হয়, যার পরিশোধ করা হয়নি। এই কারণে চলতি বছর 31 জুলাই পর্যন্ত বেলহাসা একম জেভির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 86 কোটি 38 লাখ টাকারও বেশি। বেলহাসা শেয়ারের বিপরীতে ঋণ ও CIBতে মালিকের নাম দেখে হতবাক দুবাইয়ের কোটিপতি ব্যবসায়ী খোদ মাজেদ আহমেদ বেলহাসা। ব্যাংক ঋণ নেওয়ার সময় বেলহাসার MDর সই জাল করে নেওয়া হয় বলে তার ধারণা। এজন্য বেলহাসা এখন বাংলাদেশে ঋণ খেলাপি। ওরিয়নের মালিক যিনি একমের শেয়ার হোল্ডিংয়ে আছেন, তিনি সিগনেচার জালিয়াতি করে ফোর্জারির মাধ্যমে ওরিয়নকে এখানে পার্ট করেছে এবং তার ফ্যামিলির যে মেম্বার আছে তাদেরকেও এখানে ঢুকিয়েছে, যেখানে বিড করার সময় এই মেম্বাররা ছিল না। 50 কোটি টাকার লোন হয়েছে, যেটা বেড়ে দাঁড়িয়ে এখন প্রায় 86 কোটি টাকা হয়েছে। এই লোন নেয়ার ব্যাপারে বেলহাসাকে জানানো হয় নাই, কোনো কনসেন্টও নেওয়া হয় নাই, কোনো ডাইরেক্টর মিটিংও হয় নাই, সেখানে অ্যাপ্রুভালও হয় নাই। এদিকে অন্য শেয়ারধারীদের বঞ্চিত করে ওবায়দুল করিম একাই সিটি সেন্টারটি জবরদখল করে রেখেছেন। ভবনটির ভাড়া আদায় করছে অরিয়ন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভবনটির মালিকানা ও গেল 14 বছরের ক্ষতিপূরণ আদায়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বেলহাসা। সিটি সেন্টার থেকে যে প্রফিট হয়েছে সেটার যৌক্তিক যে অংশ সেটা বেলহাসা লাভ করবে এবং কোনভাবে এই জালিয়াতিগুলো হয়েছে সেগুলোকে খুঁজে বের করে জালিয়াতির মামলা করবে, সিভিল কেস করবে এবং ক্রিমিনাল কেসও করার জন্য বেলহাসি প্রস্তুতি নিচ্ছে। এসব অভিযোগের বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হয়নি অরিয়ন, বরং প্রতিষ্ঠানটির দুর্নীতি ও অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রচার করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে একের পর এক মামলা করছে তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 163 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1152 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 252 জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে 187 জন। তবে ঢাকার বাইরে কেবল চট্টগ্রাম বিভাগে 233 জন রয়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে ময়মনসিংহ বিভাগে, মাত্র 27 জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে 65.8% পুরুষ এবং 34.2% নারী। 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 982 জন। চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে 3 জন নিহত হয়েছেন। বেলা 11টার দিকে বাংলার জ্যোতি নামে একটি জাহাজে এই ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সোমবার সকাল 8:30টার দিকে বহিনঙ্গর থেকে তেল বোঝাই করে ডলফিন জেটিতে ভিড়ে বাংলার জ্যোতি জাহাজটি। এর কিছুক্ষণ পর বেলা 11টার দিকে জাহাজের সামনের অংশে হঠাৎ বিস্ফোরণ হয়। জাহাজ কর্মীরা জানায়, বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে জাহাজ। রিল্যাক্স হয়েছি, আমাদের মেসে গেছি আমি, কিছুক্ষণ পরে ব্রাস্ট হয়ে গেল, এরকম মানে জাহাজ বিকট এক সাউন্ড হয়েছে। হওয়ার পরে আতঙ্ক হয়ে বের হইলাম, বের হয়ে দেখি যে সবাই দৌড়াদৌড়ি করতেছে, তাকাইলাম সামনে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8 ইউনিট সহ নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে জাহাজ থেকে ডেক ক্যাডেট সৌরভ সাহার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিখোঁজ শ্রমিক মোহাম্মদ হারুন ও ওয়ার্কশপ কর্মী নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। আমরা বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ডের সাথে আমরা এখানে শিখর অগ্নি নির্বাপনে সচেষ্ট হই। আজ করে আপনাদেরকে ফাইনাল আপনাকে জানাতে পারবো যে আসলে কি হয়েছে বা কতটুকু কি পরিমাণে আছে। এটা একটা ভয়ঙ্কর পরিণতি হতে পারতো, যেহেতু এটা তেলে ভর্তি জাহাজ। এটা একটা বিস্ফোরণের সম্ভাবনা ছিল এবং মিলিতভাবে নেভি, কোস্টগার্ড এবং পোর্টে প্রায় 10টা ট্রাক একসাথে আমরা ফায়ার ফাইটিং করেছি। সবার প্রচেষ্টায় দ্রুত জাহাজটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে জানায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কুইক রেসপন্স এবং কালেকটিভ এফোর্ট দেখা যায়নি এবং নিঃসন্দেহে উদাহরণ হয়ে থাকবে। আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমি বলবো তাদের এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বড় একটা দুর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। জাহাজে থাকা 11,700 টন তেল সুরক্ষিত রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানের ঢল ও বৃষ্টি থামায় তিস্তার পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনও 4 জেলায় পানিবন্দী 70,000-এর বেশি মানুষ। এদিকে পানি নামার সাথে সাথে বিভিন্ন এলাকায় তীব্র হয়েছে ভাঙন। এর মধ্যে কুড়িগ্রামে বিলীন হয়েছে 30টি ঘর। তিস্তা নদীর পানি কমতে শুরু করায় লালমনিরহাটের বিভিন্ন এলাকা থেকে সরছে পানি। তবে নিচু এলাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি, আবাদি জমি এখনো তলিয়ে থাকায় ভোগান্তিতে 5 উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ। আস্তার মধ্যে মনে করে 2 দিন থেকে খাড়া হয়ে আসি, মশাই তো শেষ করবে নাকছে। পাকশাক করে একটু খাবো এরও বুদ্ধি নাই আমাদের, এখানে কোনো কাজ কামাই করারও বুদ্ধি হচ্ছে না। মেম্বার চেয়ারম্যান যে সহযোগিতা না করে তাহলে কিভাবে চলবে? রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিচু এলাকায় পানি নামেনি। এসব এলাকার প্রায় 20,000 মানুষ গত 3 দিন ধরে দুর্ভোগে। রান্না বান্না করতে পারিছিল না, এখন বাসায় থাকতে পারিছিল না। আর আমি তোমার উপরে কি করবো ভাই? সারা রাত পানির মধ্যে ভিজেছিলাম, গরু ছাগল নিয়ে রাস্তা দাঁড়িয়েছিলাম। পানি ইউনিয়ন বোর্ড যদি একটু দেখতো, খেয়াল করতো যে আমরা বাদ গিলে বাঁধতাম, তাহলে ঠিকই আমাদের এলাকার লোকজনের ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হইতো। নীলফামারীর নদী তীরবর্তী এলাকার ধান ও সবজি ক্ষেত ডুবেছে বন্যার পানিতে। তবে দ্রুত পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না বলছে কৃষি বিভাগ। এদিকে কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমারের ভাঙনে গত 2 দিনে অন্তত 30টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ঝুঁকির মুখে এলাকার 7টি স্কুল। নদী হিসেবে ভাঙতেছে, বুঝছেন? এখন তো খাটাক করে থাকতে পারছি না, মানে রিও ভাঙবে না, খাটাক করে আমার বাড়ি থাকবে না। তুলমো করে যাওয়ার ঘর নামে খুশি আমরা, জানেন? এখন আমার নাই আর কোনোখানে স্থান নাই, জায়গা নাই, করে ঘর তুলি আর করে কি করি। ভাঙন রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করার পাশাপাশি জিও ব্যাগ প্রস্তুত রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।